ডাক্তার আবু মোহাম্মদ রমিন, যিনি ফিজিওথেরাপি কনসালটেন্ট হিসাবে কর্মরত আছেন এসপি হসপিটালে। আচ্ছা, আমরা জানি ডাক্তার আবু মোহাম্মদ রমিন ভাই, আপনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগ এবং স্ট্রোক রোগ নিয়ে কাজ করছেন এবং এ নিয়েও আপনার সফলতা যথেষ্ট প্রশংসনীয়। তো এই বিষয়ে আমার দর্শকদের জন্য একটু যদি বলতেন, তাহলে হয়তো তাদের এই প্রবলেমগুলো থাকলে তারা একটা সমাধানের রাস্তা খুঁজে পেত। আসলে স্ট্রোক বাংলাদেশে এখন আগের তুলনায় অনেক বেড়ে গেছে। কারণ হলো মানুষ এখন যে পর্যায়ে চলে গেছে যে একটু কিছু হলেই, গ্রামে বলেন, গঞ্জে বলেন, মফস্বলে, জেলা সদরে বলেন, একটু কিছু হলেই ওই ফার্মেসিতে যায়, ওষুধ খায়, ওষুধের একটা রিয়াকশান আছে। হ্যাঁ, তো আসলে স্ট্রোক দুই ধরনের। একটা ব্রেনে রক্তক্ষরণ হয়, আবার বার্ধক্য যাদের, আমি বার্ধক্য নিয়ে যেহেতু কাজ করি, বার্ধক্যদের সাধারণত রক্তনালী ব্রেনে শুকিয়ে যায়, স্ট্রোক করে। তা আসলে স্ট্রোক বার্ধক্যদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমি অনেক দিন থেকে আপনার আইসিইউতে ফিজিওথেরাপি কনসালটেন্ট হিসাবে কাজ করি। হ্যাঁ, আমি এটা নিয়ে অনেক দিন কাজ করতেছি। এখন স্ট্রোক একটা রোগী যদি করে, স্ট্রোকের 3টা স্টেজ: মাইল্ড, মডারেট, সিভিয়ার। মাইল্ড স্ট্রোক করলে কিছুদিন অল্প ফিজিওথেরাপি করলে ভালো হয়ে যাচ্ছে, মডারেট হলেও ভালো হয়ে যাচ্ছে, কিন্তু সিভিয়ারিটি যখন হয়ে যাচ্ছে তখন আইসিইউতে হচ্ছে রোগীরা। হ্যাঁ, সিভিয়ার। তা আইসিইউতে আমাদের ফিজিওথেরাপিস্টদের অনেক বড় রোল আছে। সেটা হলো আইসিইউতে আমরা তাকে ব্লাড সার্কুলেশনের জন্য ফিজিওথেরাপি করে, তারপরে চেস্ট ফিজিওথেরাপি করে, তার যে লাংস ক্লিয়ার করা, তারপরে আপনার হাত পা যে অবশ হয়ে যায় যে কোনো এক সাইড, এই হাত পাগুলো সচল রাখার জন্য ফিজিওথেরাপির ভূমিকা অপরিসীম। বার্ধক্য রোগ বাংলাদেশে প্রায় 1,40,00,000 এখন প্রবীণ, যাদের বয়স 60+। জি। আজকে বাংলাদেশে একটা সময় ওই শিশু মৃত্যুর হার, মা মৃত্যুর হার নিয়ে অনেক তোলপাড় হচ্ছে, অ্যাড হচ্ছে, হচ্ছে যে না, শিশু মৃত্যুর হার কমাইতে হবে, মায়ের মৃত্যুর হার কমাইতে হবে। মানে এইটা কমছে, এটা সফলতা আসছে বাংলাদেশে। আমরাও যখন একটু থামাচ্ছি আপনাকে, আপনার কথা প্রশ্ন, আমরা যখন ছোট ছিলাম তখন এটা ভয়ানক ব্যাপার ছিল যে কেউ যদি বাচ্চা হতে যেত তো একটা মারা যাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা ছিল যে হয়তো মারা যাবে, কিন্তু এখন সেটা কিন্তু সেই রকম সম্ভাবনাটা নেই। হয়তো কমে নেই এটা আমি বলতেছি না, মোটামুটি কমে গেছে। এখন মহামারী আকার ধারণ করছে। 1,40,00,000 প্রবীণ বাংলাদেশে। এই প্রবীণদের কিন্তু এখন আর জায়গা নাই। প্রবীণদের জন্য আলাদা কোনো হসপিটাল নাই। প্রবীণরা ভালোভাবে প্রপার চিকিৎসা পাচ্ছে না। হ্যাঁ, প্রবীণদের জন্য কোনো একটা বাংলাদেশে একটি মাত্র প্রবীণ হৈতৈষী সংঘ আছে, হসপিটাল। এখানে মোটামুটিভাবে যেভাবে পারছে চিকিৎসা করছে, কিন্তু তুলনায় অপ্রতুল। হ্যাঁ, কিন্তু একটা জিনিস, প্রবীণ তো শুধু ঢাকা শহরে নাই, প্রবীণ আছে সারা বাংলাদেশে। একটা লোক যখন চাকরি থেকে রিটায়ার করছে, সে তখন অবহেলিত, অবঞ্চিত। কারণ একটা প্রবীণ রোগী যখন আপনার রিটায়ার করে, সে কিন্তু হতাশাগ্রস্ত হয়ে যায়। আমি মনে করি হতাশাগ্রস্ত না, তাকে কাউন্সিলিং করে ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন তার অতি প্রয়োজন। ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন তাকে ফিটনেস আনা, সে রিটায়ারমেন্টের পরে যেন আর একটা প্রাইভেট জবে ঢুকতে পারে। এই প্রাইভেট জবে ঢুকানোর জন্য তাকে কাউন্সিলিং করা, তাকে মাসুল, লিগামেন্ট, টেন্ডন যে উইকনেস হয়ে যায়, তাকে আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসা, প্রাইভেটলি সেক্টরে তাকে একটা জবের ব্যবস্থা করে দেওয়া। ইভেন সে যদি এরকম মনোবল সে শক্ত পায়, তো অবশ্যই সে
একটা জব থেকে রিটায়ার করে আরেকটা জবে ঢুকবে। যে জিনিসটা আসলে ক্লিয়ার করতে যাচ্ছেন, মানে আমিও বুঝেছি কিনা, সেটা হচ্ছে যে যারা রিটায়ারমেন্টে চলে যায় চাকরির পরে, হয়তো হতাশাগ্রস্ত জীবন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এরকমই বেশি হয় যে আমার আর জীবনের কিছু করার থাকে না। কিন্তু আপনারা যেটা নিয়ে কাজ করছেন, যেটা আপনি বলতে চেষ্টা করছেন যে আসলে তাদেরকে এনার্জি দেওয়া, সেটা ইন্টারনাল এবং এক্সটার্নাল ভাবে এই দুটো কাজই আপনারা করছেন। যেটা আপনি ফিজিওথেরাপি এক্সটার্নাল করছেন এবং কনসালটেন্ট সেটা ফিজিওথেরাপি ইন্টারনাল করছেন এবং কনসালটেন্ট দিয়ে সেটা এক্সটার্নাল করছেন। মানে ভিতর বাইর দুইভাবে তাকে উজ্জীবিত করা, যে না জীবন শেষ, এখানে শেষ নয়, নতুনভাবে আবার ইনিংস শুরু করুন। এবং এই ইনিংসের জন্য কনসালটেন্ট যেটা প্রয়োজন সেটাও দিচ্ছেন, এবং ভিতরে যেই রিদমটা নিয়ে আসা দরকার, ইন্টারনাল যেই শক্তিটা, সেটাও ফিজিওথেরাপির মাধ্যমে আপনারা ফিরিয়ে নিয়ে আসছেন। এরকমই তো আমরা মনে হয় বুঝছি নাকি? আজকে ধরলেন বাংলাদেশে প্রাইভেট সেক্টরে ফিজিওথেরাপির ভূমিকা অপরিসীম। আমি যিনার পাশে বসে কাজ করতেছি, উনি আমার গুরু। উনি ফিজিওথেরাপি কী জিনিস উনি বাংলাদেশের দক্ষিণ এশিয়ার জনগণকে বুঝাইছে। বাংলাদেশে প্রথম ভ্যালেরি টেলর সিআরপি তৈরি করছিল, সেই 70-এর দশকে এসে সে একটা ফিজিওথেরাপি কী জিনিস সে কেবল হয়তোবা 0.1% 2% লোক 70 দশকে জানতো। কিন্তু এই 20 শতাব্দীতে এসে আমাদের ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি ফিজিওথেরাপি কী জিনিস, ফিজিওথেরাপির ক্যারেক্টারিস্টিক কী, উনি দেশের বাইরে গিয়ে, ইউরোপ কান্ট্রিতে গিয়ে, আমেরিকাতে গিয়ে শিখে এসে বিভিন্ন ট্রেনিং নিয়ে বাংলাদেশের উনি একটা স্বপ্ন দেখছে। ইভেন ইনশাল্লাহ তার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আমি এই জন্য মনে করি বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে উনি হলেন বাংলাদেশের ফিজিওথেরাপি বিল গেটস, আমি মনে করি। এখন কে কি বলছে আমি জানি না। আপনাকে থামাচ্ছি, আমি ওনার পরিচয়টা করিয়ে দিই। যিনি সহযোগী অধ্যাপক ডাক্তার এস চক্রবর্তী, চেয়ারম্যান অ্যান্ড চিফ কনসালটেন্ট এসপি হসপিটাল এবং প্রতিষ্ঠাতা ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। উনি আমাদের পাশে আছেন, ওনার পাশে বসে আছেন। আপনারা ওনাকে চিনেন বিভিন্ন টিভি প্রোগ্রামে, প্রতিটা টিভিতে খুললেই ডাক্তার এস চক্রবর্তী বা এসপি হাসপাতালের নাম বললে ওনাকে খুঁজে পাওয়া যাবে। এবং প্রতিনিয়ত উনি করেন, এবং যেই বিশেষ করে যে সাধারণ রোগগুলো, বিভিন্ন প্রকার ব্যথা বা জয়েন্ট পেইন্ট এবং প্যারালাইসিসের মতো রোগের তিনি অপারেশন ছাড়া, ওষুধ ছাড়াই তিনি চিকিৎসা দিয়ে আসছেন দীর্ঘদিন থেকে সফলতার সাথে। তো হ্যাঁ, চলে আসছি আমাদের আজকের অতিথি ডাক্তার মোহাম্মদ আবু রমিমের কাছে। আপনি যা বলছিলেন আমি থামিয়েছিলাম, ওটাতে কন্টিনিউ করুন। আমি আরেকটা বলছি যে আজ থেকে 11 বছর আগে একটা অর্থোপেডিক রুগী অপারেশনের পরে হাত এই অবস্থায় আছে, সোজা করতে পারে না। তো ওই রুগী বলল যে ফিজিওথেরাপি করতে হবে। ডাক্তার বলছে ফিজিওথেরাপি খাবো কীভাবে? এই যে মানুষের একটা ফিজিওথেরাপি মানে সে মনে করছে ওষুধ। আচ্ছা আচ্ছা, ডাক্তারকে বলছে ফিজিওথেরাপি খাবো কিভাবে? আমি কিন্তু লজ্জিত হয়েছি। তারপর থেকে আমি আমার বসে এসে বলছি, সে এমনভাবে বাংলাদেশব্যাপী একটা প্রচার প্রকাণ্ড, এখন কিন্তু মানুষ জেনে গেছে ফিজিওথেরাপি চিকিৎসা। এখন সরাসরি কিন্তু মাজা ব্যথা, ঘাড়ে ব্যথা, হাঁটু ব্যথা, স্ট্রোক হইলে সরাসরি ফিজিওথেরাপির জন্য ফিজিওথেরাপি ডাক্তারদের কাছে বাংলাদেশের যে কোনো জায়গায় যাচ্ছে রোগী। তা আমি মনে করি যে বাংলাদেশে প্রাইভেট সেক্টরে আমাদের বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি একটা বড় ধরনের বিপ্লব ঘটাইছে, আরও ডেভেলপ হবে। আমি আমার বসকে সালাম ও স্যালুট জানাই। ধন্যবাদ আপনাকে। আপনার গুরুত্বপূর্ণ কথা আমাদের দর্শকদের জন্য অবশ্যই অনেক ইফেক্টিভুল হবে। তো দর্শক, আমরা আপনাদের চেষ্টা করি বিভিন্ন রকম সমস্যা নিয়ে কথা বলার এবং সেগুলোর সমাধান কিভাবে করা যায় সেটাও চেষ্টা করি। তো আমাদের অনেক জীবন চলতে গেলে হয়তো আমাদের নিজস্ব ভুলের জন্য কিংবা স্বাভাবিক প্রক্রিয়ায় বয়সের কারণে কিছু রোগ আমাদের শরীরে বাসা বাঁধে। সেই রোগগুলো কিভাবে সমাধান করা যায় সেই সূত্র ধরেই বা সেই প্রয়াস রেখে আজকে আমরা কথা বললাম সম্মানিত ডাক্তার মোহাম্মদ আবু রমিমের সাথে। তো আপনারা সবাই আমরা সুস্থতা কামনা করি আপনাদের। এরপরও যেই রোগগুলো থাকে সেগুলো যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে এসে চিকিৎসা করবেন, এবং সেই ডাক্তারটা যেন হয় একজন ভালো ডাক্তার, সুচিকিৎসক। এই কামনা রেখে আজকের মতো এখানে শেষ করছি।
সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ।